রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি। আজকে গল্পে ত্রয়োদশ পর্ব বা শেষ পর্ব। আজ সন্ধ্যাভোজ একটা নামজাদা রেস্তোরাঁতে। নিমন্ত্রণকর্তা স্বয়ং রেবতী ভট্টাচার্য, তার সম্মানিতা পার্শ্ববর্তিনী নীলা। সিনেমার বিখ্যাত নটি এসেছে গান গাইতে। টোস্ট প্রপোজ করতে উঠেছে বঙ্কু বিহারী। গুণগান হচ্ছে রেবতীর আর তার নামের সঙ্গে জড়িয়ে নীলার। মেয়েরা খুব জোরের সঙ্গে সিগারেট টানছে, প্রমাণ করতে যে তারা সম্পূর্ণ মেয়ে নয়। প্রৌঢ়া মেয়েরা যৌবনের মুখোশ পরে ইঙ্গিতে ভঙ্গিতে অট্টহাস্যে উচ্চকণ্ঠে পরস্পর গা টেপাটিপিতে যুবতীদের ছাড়িয়ে যাবার জন্যে মাতামাতির ঘোড়দৌড় চালিয়েছে। হঠাৎ ঘরে ঢুকলো সোহিনী। স্তব্ধ হয়ে গেল ঘরশুদ্ধ সবাই। রেবতীর দিকে তাকিয়ে সোহিনী বললে, চিনতে পারছি নে, ডক্টর ভট্টাচার্য বুঝি? খরচের টাকা যে পাঠিয়েছিলে পাঠিয়ে দিয়েছি গেল শুক্রবারে। এই তো স্পষ্ট দেখতে পাচ্ছি কিছু অকুলান হচ্ছে না। এখন একবার উঠতে হচ্ছে। আজ রাত্রেই ল্যাবরেটরির ফর্দ অনুসারে জিনিসপত্র মিলিয়ে দেখব। আপনি আমাকে অবিশ্বাস করছেন? এতদিন অবিশ্বাস তো করিনি, কিন্তু লজ্জা শরম যদি থাকে, বিশ্বাস রক্ষার কথা তুমি আর মুখে এনো না। রেবতী উঠতে যাচ্ছিল। নীলা তাকে কাপড় ধরে টেনে বসিয়ে দিলে। বললে, আজ উনি বন্ধুদের নিমন্ত্রণ করেছেন, সকলে যান আগে, তারপর উনি যাবেন। এর মধ্যে একটা নিষ্ঠুর ঠোকর ছিল। স্যার আইজ্যাক মায়ের মতো বড় পেয়ারের, ওর মতো এত বড় বিশ্বাসী আর কেউ নেই। তাই সকলকে ছাড়িয়ে ল্যাবরেটরির ভার ওর ওপরে। আরও একটু দেখে দেবার জন্যে বললে, জানো মা, অতিথি আজ 65 জন। এ ঘরে সকলে ধরেনি, একদল আছে পাশের ঘরে, ওই শুনছো না, হো হো লাগিয়েছে। মাথা পিছু 25 টাকা ধরে নেয়। মদ না খেলেও মদের দাম ধরে দিতে হয়। খালি গ্লাসের জরিমানা কম লাগলো না। আর কেউ হলে মুখ চুপসে যেত। ওর দরাজ হাত দেখে ব্যাংকের ডিরেক্টরের তাক লেগে গেছে। সিনেমার গাইয়েকে কত টাকা দিতে হচ্ছে জানো? তার এক রাত্রিরের পাওনা 400 টাকা। রেবতীর মনের ভিতরটা কাটা কই মাছের মতো ধড়ফড় করছে। শুকনো মুখে কথাটি নেই। সোহিনী জিজ্ঞাসা করলে, আজকে সমারোহটা কিসের জন্যে? তা জানো না বুঝি? অ্যাসোসিয়েট প্রেসে তো বেরিয়ে গেছে, উনি জাগানি ক্লাবের প্রেসিডেন্ট হয়েছেন। তারই সম্মানেই ভোজ। লাইফ মেম্বারশিপে 600 টাকা সুবিধে মতো পরে সুদে দেবেন। সুবিধে বোধহয় শীঘ্র হবে না। রেবতীর মনটার মধ্যে স্টিম রোলার চলাচল করছিল। সোহিনী তাকে জিজ্ঞাসা করলে, তাহলে এখন তোমার উঠবার সুবিধে হবে না? রেবতী নীলার মুখের দিকে তাকালে। তার কুটিল কটাক্ষের খোঁচায় পুরুষ মানুষের অভিমান জেগে উঠল। বললে, কেমন করে যাই, নিমন্ত্রিতেরা সব। সোহিনী বললে, আচ্ছা, আমি ততক্ষণ এখানে বসে রইলুম। নাসিরুল্লাহ, তুমি দরজার কাছে হাসির থাকো। নীলা বললে, সে হতে পারবে না মা, আমাদের একটা গোপন পরামর্শ আছে। এখানে তোমার থাকা উচিত হবে না। দেখো নীলা, চাতুরির পালা তুই সবে শুরু করেছিস, এখনো আমাকে ছাড়িয়ে যেতে পারবি নে? তোদের কিসের পরামর্শ সে খবর কি আমি পাইনি? বলে দিচ্ছি, তোদের সে পরামর্শের জন্য আমারই থাকা সবচেয়ে দরকার। নীলা বললে, তুমি কি শুনেছ কার কাছে? খবর নেবার ফন্দি থাকে গর্তর সাপের মতো টাকার থলির মধ্যে। এখানে 3 জন আইনওয়ালা মিলে দলিলপত্র ঘেঁটে বের করতে চাও
ল্যাবরেটরি ফান্ডে কোনো ছিদ্র আছে কি না, তাই নয় কি নীলু? নীলা বললে, তা সত্যি কথা বলবো, বাবার অতখানি টাকায় তার মেয়ের কোনো শেয়ার থাকবে না, এটা অস্বাভাবিক, তাই সবাই সন্দেহ করে। সোহিনী চৌকি থেকে উঠে দাঁড়ালো, বললে, আসল সন্দেহের মূল আরো অনেক আগেকার দিনে। কে তোর বাপ? কার সম্পত্তির শেয়ার চাস? এমন লোকের তুই মেয়ে, এ কথা মুখে আনতে তোর লজ্জা করে না? নীলা লাফিয়ে উঠে বললে, কি বলছো মা? সত্যি কথা বলছি, তার কাছে কিছুই গোপন ছিল না, তিনি জানতেন সব। আমার কাছে যা পাবার তিনি সম্পূর্ণ পেয়েছেন, আজও পাবেন তা। আর কিছু তিনি গ্রাহ্য করেননি। ব্যারিস্টার ঘোষ বললে, আপনার মুখের কথা তো প্রমাণ নয়। সে কথা তিনি জানতেন, সকল কথা খোলসা করে তিনি দলিল রেজিস্ট্রি করে গেছেন। ওহে বঙ্কু, রাত হলো যে, আর কেন, চলো। পেশোয়ারির ভঙ্গি দেখে 65 জন অন্তর্ধান করলে। এমন সময় সুটকেস হাতে এসে উপস্থিত চৌধুরী। বললেন, তোমার টেলিগ্রাম পেয়ে ছুটে আসতে হলো? কি রে রেবি, বেবি মুখখানা যে 5 মিনিটের মতো সাদা হয়ে গেছে। ওরে খোকা, দুধের বাটি গেল কোথায়? নীলাকে দেখিয়ে সোহিনী বললে, যিনি জোগাবেন তিনি যে ওই বসে আছেন। গোয়ালিনীর ব্যবসা ধরেছ নাকি মা? গয়লা ধরার ব্যবসা ধরেছে, ওই যে বসে আছে শিকারটি। কে? আমাদের রেবি নাকি? এইবার আমার মেয়ে আমার ল্যাবরেটরিকে বাঁচিয়েছে। আমি লোক চিনতে পারিনি, কিন্তু আমার মেয়ে ঠিক বুঝেছিল যে ল্যাবরেটরিতে গোয়ালঘর বসিয়ে দিয়েছিলুম। গোবরের কুণ্ডে আর একটু হলেই ডুবতো সমস্ত জিনিসটা। অধ্যাপক বললেন, মা, তুমি এই জীবটিকে আবিষ্কার করেছো যখন, তখন এই গোষ্ঠ বিহারীর ভার তোমাকেই নিতে হবে। ওরা সবই আছে, কেবল বুদ্ধি নেই। তুমি কাছে থাকলে তার অভাবটা টের পাওয়া যাবে না। বোকা পুরুষদের নাকে দড়ি দিয়ে চালিয়ে নিয়ে বেড়ানো সহজ। নীলা বললে, কি গো স্যার আইজ্যাক নিউটন, রেজিস্ট্রি অফিসে নোটিশ তো দেওয়া হয়েছে, ফিরিয়ে নিতে চাও নাকি? বুক ফুলিয়ে রেবতী বললে, মরে গেলেও না। বিয়েটা হবে তাহলে অশুভ লগ্নে? হবে, নিশ্চয়ই হবে। সোহিনী বললে, কিন্তু ল্যাবরেটরি থেকে শতহস্ত দূরে। অধ্যাপক বললেন, মা নীলু, ও বোকা, কিন্তু অক্ষম নয়। ওর নেশাটা কেটে যাক, তারপরে ওর খোরাকের জন্য বেশি ভাবতে হবে না। স্যার আইজ্যাক, তাহলে কিন্তু তোমার কাপড় চোপড়গুলো একটু ভদ্র রকমের বানাতে হবে, নইলে তোমার সামনে আমাকে আবার ঘুমটা ধরতে হবে। হঠাৎ আর একটা ছায়া পড়ল দেয়ালে। পিসিমা এসে দাঁড়ালেন, বললেন, রেবি, চলে আয়। সুরসুর করে রেবতী পিসিমার পেছন পেছন চলে গেল, একবার ফিরেও তাকালো না। আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।